নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ পঞ্চম পর্ব। চলুন শুরু করা যাক। মধু ঝট করে গায়ের কোটখানা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তারপর দেওয়াল সংলগ্ন একটি কাঠের আলমারির পাল্লা খুলে গৌরকে জিজ্ঞেস করল, এবার কোন পোশাকটি পরি বলতো? আলমারিতে অন্তত ২০-২৫ রকমের কোট ঝুলছে, বিভিন্ন বর্ণ ও গড়নের। অনেক দোকানেও এক মাপের এত রকমারি কোট দেখা যায় না। আলমারিটা রঙের শোভায় ঝলমল করছে। বেনি আবার জিজ্ঞেস করল, এখন আবার কোট পরবি? তুই কি কোথাও যাবি নাকি এক্ষুনি? মধু বলল, না, কোথাও যাব না। তোরা এসেছিস তাতেই আমার খুব সুখ হয়েছে। তাহলে কোট পরবি কেন? তবে কি বর্বরের মতন খালি গায়ে বসে থাকবো? নিজেই তো আগের কোট খুলে ফেললি। বেশিক্ষণ এক পোশাক পরে থাকা ডিসগাস্টিং। তোরা কি করে পারিস? রং বদলালেই মুড বদলায়। কোনটা পরবো বল গৌর? তোর যেটা খুশি। তুই পছন্দ করে দিবি না? এই সোনালিটা, এটা তোর পছন্দ? যদিও মধু শুধু গৌরেরই মতামত চায়, তবু বেনি মাঝে মাঝে কথা না বলে পারে না। বেনির সঙ্গে মধুর খানিকটা রেষারেষি আছে। ক্লাসে প্রায়ই টক্কর লেগে যায়। বেনি নিজেও বেশ বড় মানুষের ছেলে, কিন্তু তার বাবার কৃপণ হিসাবে খ্যাতি আছে। মধুর মতন বেনি পয়সা ওড়াবার আরাম পায় না। বেনি বলল, এই দুপুরবেলা সোনালি কোট? বাহ, কি রুচি তোর মধু। মধু বলল, তোর রুচির সঙ্গে আমার রুচি কোনোদিন মিলবে না বেনি। I love to see those clouds of golden dye float graceful over yon blue expanse. আকাশের দিকে চোখ চেয়ে দেখ কেমন গোল্ডেন কালার হয়েছে। বেনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, কোথায় বাবা গোল্ডেন কালার? এ তো কোন নগরের কালো মেঘ আকাশ ছাইছে, বিকেলে ঝড় বৃষ্টি হবে। বঙ্কু বলল, কবিরা অমন অনেক কিছু দেখে। কোটটা গায়ে দিয়ে মধু সগর্বে মঞ্চ অভিনেতার মতন পায়চারি করতে লাগল। নেশার জন্য তার চোখ দুটি অত্যুজ্জ্বল, মুখখানাও চকচক করছে। অন্য দিনের চেয়েও আজ তাকে বেশি অস্থির দেখাচ্ছে। বেনি বলল, অত ছটফটাচ্ছিস কেন মধু? একটু বস না স্থির হয়ে। অভিনেতার ভঙ্গিতেই মধু হাসল হা হা করে। রিচার্ডসন সাহেব হ্যামলেট পড়াবার সময় যেমন থুতনিটা উঁচু করে কথা বলেন, ঠিক সেই রকম মুখ করে মধু বলল, আমি স্থির হতে পারি না, পারি না, পারি না। I am like the earth revolving ever round the self same sun, boy. এই তোরা খাচ্ছিস নি কেন? গেলা সব ভর্তি, নে নে, এই বঙ্কু, এই ভোলা। গঙ্গানারায়ণ মধুর পেরাপেরিতে ব্র্যান্ডি ভর্তি গেলাস হাতে নিয়ে চুপ করে বসে আছে, একবারও ওষ্ঠে ছোঁয়ায়নি। অন্যরা সবাই একটু একটু করে পান করছে। একজন বাবুর্চি 2 প্লেট ভর্তি কাবাব নিয়ে এলো, খুব নরম, এখনো ধোঁয়া বেরুচ্ছে। মধু 2 কাঁধ ঝাঁকিয়ে বলল, আহ, মাই ফেভারিট। তোরা এটা টেস্ট করে দেখ, কচি বাছুরের মাংস, অনলি 3 months old, ডেলিশিয়াস। গঙ্গানারায়ণ শিউরে উঠল। হঠাৎ একটা দৃশ্য মনে পড়ে গেল তার। তাদের বাড়ির পেছনে গোয়াল ঘর আছে। কিছুদিন আগেই সেখানে একটি গাভী প্রসব করেছে। জন্মাবার পরই বাছুরটা তিরিং তিরিং করে লাফাতে লাগলো, আর একটু পরেই ছুটে গেল পুকুর ধারে।
সে এক আশ্চর্য ব্যাপার। গঙ্গানারায়ণ আগে কখনো এমন দেখেনি। সেই বাছুরটার বয়স এখন 3 মাস হবে বোধহয়। সাদা ধপধপে গা, টানা টানা চোখ, গভীর কালো, ঠিক মনে হয় যেন কাজল পরানো, দেখলেই আদর করতে ইচ্ছে করে। সেই রকমই একটা বাছুরের মাংসের কাবাব দেখে মধু আহ্লাদ করছে। অন্যরা সবাই খানিকটা করে কাবাব তুলে নিল। বেনি সবচেয়ে প্রথমে অনেকখানি একসঙ্গে পুড়ে দিল মুখে, আর সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল আসন থেকে। মুখে হাত চাপা দিয়ে আফু ফু ফু শব্দ করতে লাগলো। অসম্ভব গরম মাংস, সে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। সবাই হেসে উঠল। বেনি সামলে নিয়ে ঢোক গিলে বলল, সত্যি ডেলিশিয়াস, কি নরম। গৌর জিজ্ঞেস করল, তোর বাবা বাড়িতেই বিফ অ্যালাউ করেন মধু? মধু বলল, এ বাড়িতে আমি যা চাইব তাই চলবে। বঙ্কু বলল, মধুর বিয়েতে আমরা দারুণ কাণ্ড করব, বাইনাচ লাগাবি তো মধু? মধু বলল, বাইনাচ দেখতে চাস যেদিন খুশি লাগাতে পারি, কিন্তু সেজন্য বিয়ে করার দরকার কি? আমি এখন কিছুতেই বিয়ে করব না। বঙ্কু বলল, আরে রাখ রাখ, ওরকম কথা সবাই বলে। তোর বাবা যখন স্থির করেছেন। মধু বলল, বললুম না, আমার বাবার বাপের সাধ্য নেই আমার ওপর জোর করে। বঙ্কু সে কথাও উড়িয়ে দিয়ে বলল, তোর বাবাকে বলবো এই শীতেই বিয়েটা লাগিয়ে দিতে। একটা বজরা ভাড়া নিয়ে ফুর্তি করব কদিন। কমলা বলে একটা মেয়ে চমৎকার নাচে, তাকে আনাবো। কমলার নাম করে বঙ্কু আর চোখে একবার তাকালো গঙ্গানারায়ণের দিকে। গঙ্গানারায়ণ জানে তার বাবা কমলা সুন্দরী নাম নিয়ে একটি মেয়ের বাড়িতে প্রায়ই যাতায়াত করেন। মেয়েটির বয়স মাত্র 17-18, পাথর কোঁদা চেহারা। বঙ্কু ইচ্ছে করেই খোঁচা মারল গঙ্গাকে। গঙ্গা মুখ নিচু করে রইল। বেনি বলল, একটা গুড়ের নাগরীর মতো মেয়ের সঙ্গে বিয়ে হলে মধু জব্দ হবে। মধু ক্রোধে চিৎকার করে বলল, তোরাও আমার বাবার দলে ফিরতে চাস? গৌর বলল, মধু আস্তে। মধু সঙ্গে সঙ্গে স্তিমিত হয়ে গিয়ে বলল, বঙ্কু আর বেনি কেন আমার মনে ব্যথা দিচ্ছে? ওরা কি আমার মন বোঝে না? তুই বাবাকে কি শাস্তি দিবি মধু? মা বাবাকে কখনো শাস্তি দেওয়া যায়? যায়। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, তখন ঠেলা বুঝবে রাজনারায়ণ দত্ত। বেনি ব্যঙ্গের হাসি হেসে বলল, বাড়ি ছেড়ে চলে যাবি? তখন তোর এত রং বেরঙের পোশাক আর বোতল বোতল ব্র্যান্ডি আর দিনে 5 রকমের খাবারের খরচ জোগাবে কে? কবিবর তখন কি কোপ্তা কাবাবের বদলে আকাশের মেঘ আর ব্র্যান্ডির বদলে হাওয়া খেলেই চলবে? আই কেয়ার আর ড্যাম। হ্যাঁ, হাওয়া খেয়েই থাকব। গৌর বলল, মধু পাগলামি করিসনি। আমরা তো দেখেছি তোর বাবা তোর মা তোকে কত ভালোবাসেন। তুই তাদের মনে দুঃখ দিস না। দিতে হবেই। মহান কবি পোপ কি বলেছেন জানিস? টু ফলো পোয়েট্রি ওয়ান মাস্ট লিভ বোথ ফাদার অ্যান্ড মাদার। বেনি বলল, পোপ তো বলেছেন ও কথা, কিন্তু নিজের জীবনে কি পালন করেছিলেন? কবিরা মুখে অমন বলে, সব কথার কথা। দেখিস দেখিস আমি পারি কিনা। গঙ্গানারায়ণ উঠে দাঁড়িয়ে বলল, আমি এবার বাড়ি যাব। মধু বলল, কেন? এ কি গঙ্গা, তুই কিছু খাসনি? গেলাস ফুরোয়নি। বঙ্কু বলল, ফুরোবে কি, ও তো একটা চুমুকও দেয়নি।
মধু এক লম্ফে গঙ্গানারায়ণের কাছে এসে বলল, আমার বাড়ি থেকে কেউ না খেয়ে যায় না, খা খা। গঙ্গা বলল, না মধু, আজ আমি কিছু খাবো না, আমার প্রবৃত্তি নেই। এক চুমুক দে আগে। না, আমি সুরাপান করব না। মধু জোর করে গেলাসটা গঙ্গার মুখের কাছে আনার চেষ্টা করল। গঙ্গাও জোর করে ছাড়িয়ে নিতে গেল নিজের হাত। সেই ধাক্কাধাক্কিতে গেলাস পড়ে গেল মাটিতে। মদে ভিজে গেল মেঝেতে পাতা লাল রঙের পারস্য গালিচা। গেলাসটা গড়াতে গড়াতে চলে গেল টেবিলের তলায়। মধু ভ্রুক্ষেপও করল না। এবার নিজের গেলাসটা তুলে এনে বলল, নে। গঙ্গানারায়ণ হাত জোর করে বলল, আমাকে ছেড়ে দে মধু, আমি কিছুতেই মদ খাবো না। তবে কাবাব খা খানিকটা, ঠান্ডা মেরে গেল যে ছাই। আমাদের বাড়িতে একটা বাছুর আছে, আমি তাকে ভালোবাসি, আমি বাছুরের মাংসও খেতে পারবো না। বেনি বলল, বাছুর বলিস না, শুনতে খারাপ লাগে, বল বিফ। বঙ্কু বলল, কাবাবটা একটু খেয়ে দেখলে পারতি গঙ্গা, এমন ভালো কাবাব লাইফ টাইমে খাইনি। মধু বলল, এই জন্যই তোদের কিছু হবে না। তোদের হিন্দু ধর্মের ওপর এই জন্য আমার ঘেন্না ধরে যায়। বিফ অ্যান্ড ওয়াইন, স্ট্রং পিপলদের সব সময় দরকার। দেখ, ইংরেজ, ফরাসি, রুশ, জবন সবাই গোমাংস খায়, সবাই ড্রিঙ্ক করে। এই জন্যই দে আর মাইটি, দে আর কনকারাস। ওরা ভালো কবিতাও লেখে। শুধু হিন্দুরাই মিনমিনে, নিরামিষ খায় আর ন্যাড়ামুন্ডি হয়ে বসে থাকে। সেই জন্যই অন্য জাত যখন তখন এসে হিন্দুদের গালে থাপ্পড় মেরে যায়। বেনি বলল, আমার তো বিফ ছাড়া আর কোনো মিটি ভালো লাগে না। গঙ্গা বলল, তোরা বিফ খাচ্ছিস, ব্র্যান্ডি খাচ্ছিস, তোরা হিন্দু সমাজকে উদ্ধার করবি, আমি না হয় বাদই রইলুম। ফুহ, কাওয়ার্ড। সবাই কি সোশ্যাল রিফর্মার হয়? সবাই সাহসী হয়? এই গঙ্গাটার মধ্যে কোনো নিউ আইডিয়াস নেই। তুই কি চিরকাল গোবেচারা ভালো মানুষই থেকে যাবি গঙ্গা? কি করব বল, আমি তোদের মতন ব্রাইট নই। গোমাংস খেতে আমার রুচি হয় না। অন্য বন্ধুরা গঙ্গানারায়ণকে কোণঠাসা করছে দেখে মধু হঠাৎ একসময় হো হো করে হেসে উঠল। তারপর গঙ্গানারায়ণের পিঠে এক চাপড় মেরে বসল। ওদের ঠকিয়ে চিরে গঙ্গা, তুইও ঠকে গেলি। এগুলো বিফের কাবাব নয় রে, বিশুদ্ধ খাসির। বাড়িতে মা রয়েছে না, বাড়িতে কি গোমাংস ঢোকার জো আছে? আই লাইক বিফ, কিন্তু বাইরে খেতে হয়। এগুলো খাসির মাংস, ট্রাস্ট মি। রাজনারায়ণ দত্তের ছেলে মিথ্যে বলে না। নে, একটু টেস্ট কর। গঙ্গানারায়ণকে আর আটকে রাখা গেল না, সে চলে যাবেই। ভোলা আর বঙ্কুও আর বেশিক্ষণ অপেক্ষা করবে না। ওরাও যেতে চাইল গঙ্গার সঙ্গে। সকলেই উঠে দাঁড়ালো। মধু গৌড়ের হাত চেপে ধরে বলল, না, তুই যাবি না, তুই থাক। গৌড় বলল, আমি ফিরব না, সেই কত দূর যেতে হবে। মধু কাতরভাবে বলল, না গৌড়, তুই যাস না, আমি একা একা থেকে কি করব? তুইও যদি চলে যাস, আমি তবে আরো ড্রিঙ্ক করব, অ্যানাদার ফুল বটল। গৌড় বলল, আচ্ছা আচ্ছা বাবা, আমি থাকছি আরেকটু। বেনি বলল, মধু, আমিও থাকছি, আমি না হয় পরে গৌড়ের সঙ্গে ফিরব, ওরা যাক। মধুর মুখটা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে। অন্যরা চলে যাবার পরও বেনির বসে থাকা সে পছন্দ করল না। গৌড় আর মধু চুপ করে রইল। বেনি একাই বকবক করতে লাগলো কিছুক্ষণ। দেয়ালের পাশে একটি বড় শ্বেত পাথরের টেবিলে মধুর অনেক বই এলোমেলো করে ছড়ানো।
একসময় বেনি উঠে গিয়ে দেখতে লাগলো সেই সব বই। যদিও বেনি খুব ভালোভাবেই জানে মধু তার বই ঘাটাঘাটি একদম পছন্দ করে না। দুখানা বই বেছে নিয়ে বেনি বলল, মধু, আমি এ দুটো তোর কাছ থেকে বড় করতে পারি? মধু বলল, টেক অ্যাজ মেনি অ্যাজ ইউ উইশ। শুধু বাইরনস লাইফটা নিস না, ওটা আমি পড়ছি। জানলা দিয়ে নিচে উকি মেরে মধু আবার বলল, আমার পালকি বেহারারা এক্ষুনি নাইতে যাবে। বেনি, তুই যদি বাড়ি যেতে চাস যেতে পারিস, ওরা তোকে পৌঁছে দেবে। নইলে পরে গেলে তোকে আবার পালকি ভাড়া করতে হবে। বেনি সচকিত হয়ে বলল, না না, তাহলে আমি এক্ষুনি যাব। কিন্তু গৌর যাবে না? কি রে গৌর? গৌরের বদলে মধুই বলল, না, গৌর এখন যাবে না। ও সারা দিন থাকবে আমার সঙ্গে, ইভেন মেবি সারা রাত। বেনি ভুরু তুলে বলল, সারা রাত? গৌর বলল, মাথা খারাপ নাকি? সারা রাত থাকবো কে বললে? তুই এগো বেনি, ও একটু ঠান্ডা হলেই আমি তারপর যাব। আমি এখন ওকে ফেলে গেলে ও আরো মদ খাবে। বেনি মুচকি হেসে বলল, তুই ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না, তুই একটু আদর যত্ন কর। হ্যাঁ রে মধু, তোকে একটা কথা জিজ্ঞেস করব, তুই রাগ করবি না? কি? তুই যে অ্যাক্রস্টিক কবিতাটা লিখেছিস গৌরকে নিয়ে, সেটাতে তুই গৌরকে হি না বলে সেই বলেছিস কেন রে? গৌরের অবশ্য ভারী সুন্দর চেহারা, মেয়ে বলে চালিয়ে দেওয়া যায়। মধু গম্ভীর স্বরে বলল, ওটা গৌরকে নিয়ে লেখা কে বলল? আমার বেশিরভাগ কবিতাই তো গৌরকে ডেডিকেট করা, তা বলে কি সবই ওর উদ্দেশ্যে লেখা? কিন্তু অ্যাক্রস্টিক তো লাইনের প্রথম অক্ষর মিলিয়ে যার নাম হয় তাকে নিয়ে লেখা হয়। ডিএলআর একদিন বলেছিলেন না, তারপরেই তো তুই ওটা লিখলি। আমার মনে আছে এখনো কটা লাইন। গো সিম্পল লে and that tale fair, oh, 'tis for her lover dies। ভালো করে পড়তে শিখবেনি, ওভাবে কবিতা পড়ে না। মনে রাখিস, তুই বাইরন কিংবা পোপের মতন একজন মহাকবির লেখা পড়ছিস। আমার হাতে কবিতা আসে না, নইলে গৌরকে নিয়ে আমারও ওরকম লিখতে ইচ্ছে করে। বেহারারা নাইতে চলে গেলে পরে কিন্তু ওদের ডেকে ডেকে আর পাওয়া যাবে না। না না, আমি যাচ্ছি। বেনি তাড়াতাড়ি উঠে বেরিয়ে গেল। তাকে সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে এসে দরজাটা ভেজিয়ে দিল মধু। ভুরু থেকে বিরক্তি উধাও করে সে বলল, কৃপণের বেটা কৃপণ, পালকি ভাড়া দিতে হবে শুনেই পালালো। গুড রিভেন্স। গৌর আরক্ত মুখে নতনেত্র হয়ে বসে আছে। মধু ছুটে এসে তাকে জড়িয়ে ধরে ফটাফট চুমো দিতে দিতে বলল, এবার শুধু তুই আর আমি আর তুই। গৌর আর মধু, মধু আর গৌর। আহ, বড় আনন্দ। গৌর নিজেকে অতি কষ্টে ছাড়িয়ে নিয়ে বলল, তুই কি পাগলামি করিস মধু? সকলের সামনে আমায় এমন লজ্জায় ফেলিস। মধু বলল, কিসের লজ্জা? I am passionately fond of your company, as I am of you। বেনি কিরকম বিশ্রীভাবে কথা বলে গেল। বেনি, বি ড্যামড। না মধু, তুই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। আজকাল তুই অন্যের কোনো কথা শুনিস না, শুধু তোর কথা শুনি। তুই এমন ছেলেমি করলে আমিও আর আসবো না কখনো। ও কথা বলিসনি গৌর, ও কথা বলিসনি। তোকে না দেখে আমি থাকতে পারবো না। এই জন্যই কি সম্প্রতি তুই আমাকে অ্যাভয়েড করিস? আমাদের আরো কত বন্ধু আছে, তুই আরো কারো নামে কবিতা ডেডিকেট করিস না, শুধু তুই আমার নামে করিস কেন? বেশ করি, আমার শুধু তোকেই ভালো লাগে। তোর জন্য আমি কি এনে রেখেছি দেখ।
টেবিলের ওই টানাটা খোল। আবার কি এনেছিস? মধু নিজেই টেবিলের ড্রয়ার খুলে ফেলল হ্যাঁচকা টানে। তার মধ্যে রয়েছে দুটি সুদৃশ্য প্রসাধন সামগ্রীর বোতল। মধু সে দুটি তুলে নিয়ে বলল, এই দেখ, সবচেয়ে বড় ফরাসি কোম্পানির পমেটম, আর এটা ল্যাভেন্ডার। তুই আবার এসব আনিয়েছিস আমার জন্য? তুই সেদিন বলেছিলিস না তুই ল্যাভেন্ডার খুব ভালোবাসিস। সে তো কথার কথা। ল্যাভেন্ডারটা অতি কষ্টে জোগাড় করেছি, সব সময় পাওয়া যায় না। তুই আমার জন্য কত খরচ করবি মধু? এই তো সেদিন ফরগেট মি নট পাঠালি। স্টিল ইউ ফরগেট মি। খরচের কথা কেন বলছিস গৌর? তোর জন্য আমি সর্বস্ব দিতে পারি। তোর একটা ছবি আমার কাছে রাখতে চাই। সে ছবি করাবার জন্য যদি আমার সব জামা কাপড় বিক্রি করেও দিতে হয়, তাতেও আমি রাজি। দুহাত ছাড়িয়ে চোখ বুজে মধু আবেগের সঙ্গে বলল, অল কাইন্ড টু দিস ফন্ড আর্মস অফ মাইন, কাম অ্যান্ড লেট মি নো লঙ্গার সাই। বেনি স্টুপিডটা ঠিকই ধরেছে। এই অ্যাক্রস্টিকটা তোকে নিয়ে লেখা। মধু আলিঙ্গনের জন্য এগিয়ে আসতেই গৌর টেবিলের অন্য দিকে চলে গিয়ে প্রসঙ্গ ঘোরাবার চেষ্টা করে বলল, তুই কি আর সত্যিই কলেজে যাবি না মধু? মধু বলল, রিচার্ডসন যদি আবার পড়াতে আসেন তখন ভেবে দেখতে পারি। পড়াশুনো মানে কি শুধু কাব্যপাঠ? তুই অঙ্কের ক্লাসে যাস না অনেক দিন। অঙ্ক আমি ঘৃণা করি। অঙ্ক শিখে কি হবে? অঙ্ক তো যে সে শিখতে পারে। আমি পোয়েট, আমিও অঙ্ক নিয়ে মাথা ঘামাবার আমার দরকার নেই। শেক্সপিয়ার ইচ্ছা করলে নিউটন হতে পারতেন, কিন্তু নিউটনের সাধ্য ছিল না শেক্সপিয়ার হওয়ার। আর বাংলা ক্লাসে যাওয়া তো একেবারে ছেড়েই দিয়েছিস। ওই চাকর বাকরদের ল্যাঙ্গুয়েজ শিখে আমি সময় নষ্ট করব বলতে চাস? ফাই আপন ইট। আমরা বাড়িতে এখনো বেঙ্গলিতে কথা বলি, শুধু চাকর বাকরদের ল্যাঙ্গুয়েজ বলছিস কেন? কথা বলার জন্য ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না, মুটে মজুরও কথা বলে। হেয়ার সাহেব বলেছিলেন, যারা বেঙ্গলি শিখবে না তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আমি পরীক্ষা গ্রাহ্য করি না। আর হেয়ার সাহেব, বাদ দে। মাগুর মাছের ঝোল আর ঝিঙে পোস্ত খেয়ে খেয়ে হেয়ার সাহেব তো এখন পুরোপুরি ভেতো হিঁদু হয়ে গেছে। হেয়ার সাহেব আমার নমস্য, ওর কথাতেই আজকাল আমি বাংলায় মন দিয়েছি। ওই ল্যাঙ্গুয়েজে আর কতটুকু শেখার আছে রে? ওতে আছে কি? যে ভাষায় কবিতা লেখা যায় না সেটা আবার একটা ভাষা? ভারতচন্দ্র তো বেঙ্গলিতেই লিখেছেন, আজকাল ঈশ্বরগুপ্ত লিখছে। ভারতচন্দ্র আবার কবি? বায়রন, ওয়ার্ডসওয়ার্থ এর পায়ের নখের যোগ্য নয়। আর ওই ঈশ্বরগুপ্তর মতন পদ্য আমি যখন তখন লিখতে পারি। তুই বেঙ্গলিতে কবিতা লিখতে পারিস? লিখে দেখা তো। এক্ষুনি লিখে দেখাচ্ছি, কাগজ কলম নে। আমি লিখব? আমি বলছি তুই লিখে যা। বেঙ্গলি স্পেলিং টেলিংগুলো আমার মনে থাকে না। ওই রেফ আর রফলা আর যুক্তাক্ষর বিভৎস ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজ নিজের হাতে লিখতে আমার ঘেন্না হয়। তুই তো একটা মেয়ে, তাই বেঙ্গলি ভালোবাসিস। এই মধু, আমি বেঙ্গলি ভালোবাসি না, তবু তোকে ভালোবাসি। গৌর, তুই লেখ, আমি বলে যাচ্ছি। কি নিয়ে লিখব বল? পাহাড়, সমুদ্র, সুন্দরী রমণী? বাঙালিদের মধ্যে আবার সুন্দর কোথায়? মেঘ করেছে। আচ্ছা, বর্ষাকাল নিয়ে লেখা যাক। পেছনে হাত দিয়ে পায়চারি করতে করতে হঠাৎ মুখ তুলে মধু বলল, লেখ। গম্ভীর গর্জন সদা করে জলধর, উদবিল নদ নদী। গৌর বলল, উদবিল?
তার মানে কি? মানে নেই বুঝি? তাহলে লেখ উথলিল। উথলিল নদ নদী ধরণী উপর, মিলেছে? জলধর আর উপর ঠিক মেলেনি? তোদের বাংলায় তো আবার মিল ছাড়া পদ্য হয় না। এর পরের লাইন, রমণী রমণ লয়ে সুখে কেলি করে। গৌর জিজ্ঞেস করল, রমণ লয়ে? তার মানে রমণীরা কার সঙ্গে সুখে কেলি করবে? কেন রমণের সঙ্গে? রমণ কে? ও হো, তুই বুঝি ভেবেছিস রমণীর ম্যাসকিউলিন রমণ? তা নয়। ঠিক আছে, পরের লাইনে মিলিয়ে দিচ্ছি। রমণী রমণ লয়ে সুখে কেলি করে, দানবাদী দেবযক্ষ সুখিত অন্তরে। সুখিত? সুখিত কথাটা হয়? কেন হবে না? আমি মধুসূদন দত্ত বলছি হয়। দুঃখিত যদি হয় তাহলে সুখিত হবে না কেন? আচ্ছা, মানল। এখানেই শেষ? না, আরো আছে, লেখ। সমীরণ ঘন ঘন ঝন ঝন রব, বরুণ প্রবল দেখি প্রবল 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 প্রতাপ। মিলল না? মেলেনি? প্রবল প্রবল, আচ্ছা লেখ প্রবল প্রভাব। বরুণ প্রবল দেখি প্রবল প্রভাব, হ্যাঁ। তারপর আচ্ছা, স্বাধীন বানান কি রে? দন্তেশ্বয়ে বফলা আকার, বফলা আছে। এই ফলাগুলি নিয়েও আর এক ঝামেলা। শোন, ওই বফলা দিতে হবে না, শুধু দন্তেশ্ব দিয়ে লেখ। স্বাধীন? হ্যাঁ। দূর, তা আবার হয় নাকি? স্বাধীন কথাটার কোনো মানে হয় না। তুই লেখ না, এখানে বফলা দিলে চলবে না, কারণ আছে। শুধু দন্তেশ্ব দিয়ে লেখ। স্বাধীন হইয়া পাছে পরাধীন হয়, কলহ করয়ে কোনো মতে শান্ত নয়। ব্যাস, শেষ। কবিতার কি মানে হলো? মানে হলো না? তোর ওই ঈশ্বরগুপ্তর চেয়ে ভালো হয়েছে। আমি যা লিখব তাই ভালো হবে। কবিতাটা 8 লাইন হয়েছে তো, ঠিক? এবার তুই সবটা একসঙ্গে পড়, আর প্রত্যেক লাইনের প্রথম অক্ষর জুড়ে দেখ কি হয়। গৌর মাথা নিচু করে কবিতাটা পড়ল। সঙ্গে সঙ্গে তার ফর্সা মুখটা রাঙা হয়ে গেল। মুখ তুলে সে বলল, আবার? তোকে নিয়ে যে আর পারি না। মধু হাসতে হাসতে বলল, গৌরদাস বসাক, ঠিক হয়েছে কি না? বাংলাতেও আমি একটা অ্যাক্রস্টিক লিখে দেখিয়ে দিলুম। বেনিকে বলিস এটাও অ্যাক্রস্টিক, এটারও সব লাইনের প্রথম অক্ষর দিয়ে তোর নাম হয়। কিন্তু এটা তোকে নিয়ে লেখা নয়, বর্ষাকাল নিয়ে লেখা। ইচ্ছে করলে আমি সব পারি, বুঝলি? তবে তোদের এই ডার্টি ল্যাঙ্গুয়েজের কোনো বই আমার ছুঁতেই ইচ্ছে করে না। সংস্কৃতে বামুন বামুন গন্ধ, আর বাংলায় চাকর বাকরের গন্ধ। এসব কথা তুই কার কাছ থেকে শিখলি রে মধু? কার কাছ থেকে আবার শিখব? শুনলুম তুই নাকি আজকাল কেষ্ট বাড়ুজ্যের কাছে ঘোরাঘুরি করছিস। হ্যাঁ, গেছি কয়েকবার। কেন? ওনার কোনো সুন্দরী মেয়েটে রয়েছে বুঝি, তার দর্শন লাভের বাসনায় যাস? এ হে হে, গৌর, তোর হিংসে হয়েছে দেখছি। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছি। মুখ রক্তিম বর্ণটি ধারণ করেছে। আমি কোনো উইমেনের কাছে গেলে তোর রাগ হয়, সেটা বলবি তো? মধু এবার গৌরকে ধরে ফেলে বুকে জড়ালো। চুমো দিতে দিতে বলতে লাগলো, কিন্তু আমি তোকেই সবচেয়ে বেশি ভালোবাসি গৌর, রাগ করিসনি, রাগ করিসনি। আহ মধু, ছাড় ছাড়। ডান দিকের দেয়ালে একটি দরজা, তার ওপাশে মধুর শয়নকক্ষ। মধু গৌরকে টানতে টানতে নিয়ে এলো সেখানে। জোর করে তাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল,
Thou hast forgotten thy promise of honoring my poor cot with the sacred dust of your feet. আজ সেই প্রমিস ফুলফিল কর। আমার খাটে একটু তোর পায়ের ধুলো দে। গৌর বিব্রতভাবে বলল, আমি এবার যাব। না না গৌর, তুই যাবি না। মধু নিজে মাটিতে বসে পড়ে গৌরের উরুর ওপর দুহাত রেখে বলল, তোর কোল পেতে দে, আমি মাথা রাখব। কি পাগলের মতন করছিস মধু? সেদিন আমি তোর কোলের ওপর কাগজ রেখে লিখতে গেছিলাম, কিন্তু তুই কাগজ ফেলে দিলি। I thought I shall be able, making thy lap my table, to write that note with ease. But your shaking gave my pain a quaking. Rudeness never I saw like this. কেন 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 গৌর? আমি তোকে এত ভালোবাসি, অথচ তুই কেন আমাকে ভালোবাসিস না? কেন আমাকে ফিরিয়ে দিস তুই? এত কবিতা লিখি তোকে নিয়ে, তবু তোর মন পাই না। আজ তোকে কাছে পেয়েছি অনেক দিন পর। মধু, মাতলামি করিস না, ছাড় আমাকে। না না না। মধুর বাড়াবাড়িকে প্রশ্রয় না দিয়ে গৌর দুহাত দিয়ে জোর করে ঠেলে দিল তার মাথাটা। ভারসাম্য হারিয়ে মধু মেঝেতে চিৎপাত হয়ে পড়ে গেল। দড়াম করে শব্দ হলো মাথা ঠোকার। গৌর সত্যিকারের কুপিত হয়েছে। সে মধুকে সাহায্য করার জন্য হাত বাড়ালো না। একটু বাদে মধু উঠে বসে অত্যন্ত নিঃস্ব গলায় বলল, গৌর, তুইও আমায় দূরে ঠেলে দিলি। আমার আর কেউ রইল না। আমি আর তোকে জ্বালাতন করব না। দেখিস, একদিন আমি হঠাৎ কোথায় চলে যাব, তোরা আর আমাকে খুঁজেও পাবি না। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস সেই সময় পঞ্চম পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আশা করি আমার পাঠ আপনাদের ভালো লেগেছে। আমি এই চ্যানেলে বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস পাঠ করে থাকি। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন গল্প, কবিতা বা উপন্যাস নিয়ে আসব তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের কাছে। অবশ্যই কমেন্ট করে সকলের মতামত জানাবেন। ধন্যবাদ।